পাচার ও লুটপাট করে জনজীবন দুর্বিষহ করেছিল আওয়ামী লীগ। ধ্বংসস্তূপে দাঁড়ানো অর্থনীতিকে টেনে তুলতেই নতুন বাজেট, সংসদে বললেন প্রধানমন্ত্রী। বাজেট ঘাটতি মেটাতে পাচারের টাকা ফেরত আনার পরামর্শ বিরোধী নেতার। অর্থ পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি, সংসদে ঐক্যের বার্তা। পোশাক রপ্তানিতে মন্দার ছাপ, ইউরোপে কমছে চাহিদা। বৈশ্বিক অর্থনীতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। অপ্রচলিত বাজারেও আলোর দেখা নেই। রাতে এশিয়ান পরাশক্তি জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। নকআউট পর্বের পরের রাউন্ডে যাওয়ার লক্ষ্যে ডু অর ডাই ম্যাচ সেলেসাওদের। স্বাগত দুপুরের বুলেটিনে। আমি ইশতিয়াক আহমেদ এবং আমি তানজিনা অন্তর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অর্থ পাচার ও লুটপাট করে জনজীবন দুর্বিষহ করেছিল আওয়ামী লীগ, সংসদে বললেন প্রধানমন্ত্রী। ধ্বংসস্তূপে দাঁড়ানো অর্থনীতিকে টেনে তোলার চ্যালেঞ্জ নিয়েই নতুন অর্থ বছরের বাজেট বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে বাজেট বক্তৃতায় তিনি বলেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বর্তমান সরকার। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিন সার্টিফিকেটের বাধ্যবাধকতা তুলে নিতে অর্থমন্ত্রীকে আহ্বান জানান। দিনের কার্যসূচি অনুযায়ী আওয়ামী লীগের 3 মেয়াদের শাসন, তারপর 24-এর গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের 1.5 বছর, চরম ক্রান্তিকালের মধ্য দিয়ে গেছে দেশের অর্থনীতি। 12 ফেব্রুয়ারি ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির অন্যতম চ্যালেঞ্জ ছিল ভঙ্গুর অর্থনীতিকে সচল করা। অর্থনৈতিক খাত বলা যায় সম্পূর্ণভাবে বহুমাত্রিক সেই চ্যালেঞ্জ নিয়েই নতুন সরকারের প্রথম বাজেট। সংসদে বাজেট বক্তব্যের শুরুতেই অর্থনীতির সেই ভয়ঙ্কর অতীত তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছিল, জাতীয় আন্তর্জাতিকভাবেও যেটি স্বীকৃত। স্পিকার, দেশের উৎপাদন এবং বিনিয়োগ প্রায় স্থবির হয়ে পড়েছিল। ইনফ্লেশন বা মূল্যস্ফীতি কি অবস্থায় পৌঁছে গিয়েছিল আজ থেকে 2-2.5 বছর আগে, সেটি বোধহয় আমরা সকলেই হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। স্পিকার, পুঁজি বাজার অর্থনীতির সাথে সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরে এমনও অবস্থা গিয়েছে, সর্বস্ব হারিয়ে মানুষ আত্মহত্যাও করেছিল। সরকার প্রধান বলেন, মানুষকে একটু স্বস্তি দিতেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট ঘোষণা করা হয়েছে, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক নিরাপত্তা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচনী ঘোষণা অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়। যখন তরুণরা তাদের যোগ্যতা অনুযায়ী কর্মে নিযুক্ত হয়, যখন কৃষক ভাইটি তার পরিশ্রমের ন্যায্য মূল্য পায়, অর্থাৎ তার যে প্রোডাক্ট সেটির ন্যায্য মূল্য পায়, যখন উদ্যোক্তারা, যেটি মাননীয় বিরোধী দলের নেতাও তার বক্তব্যে কিছুটা উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী সাম্প্রতিক চীন সফরের আগে থেকেই আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। সংসদে ঘোষণা দেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। দেশের মানুষের পানি যাতে নিশ্চিত রাখতে পারি, পানির প্রবাহ, এবং সে কারণে স্পিকার, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে সংসদে তারেক রহমান বলেন, বিশ্বের অনেক দেশেই মাতৃভাষা এবং ইংরেজি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষা শেখানো হয়। বর্তমান সরকারও ষষ্ঠ শ্রেণী থেকে পাঠ্যক্রমে তৃতীয় ভাষা শিক্ষা যুক্ত করার পরিকল্পনা করছে। ক্লাস 6 থেকে পর্যায়ক্রমিকভাবে কারিগরি শিক্ষা, বাংলা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা আমরা ইন্ট্রোডিউস করতে চাই। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। আওয়ামী লীগ আমলে বিদেশে পাচার টাকা ফিরিয়ে আনা ও পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান।
এতে জনগণের সম্পদ নিরাপদ থাকবে বলে মনে করেন তিনি। সকালে জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেটের উপর আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় নেতা। এ সময় স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনা চলছে। শয্যা সংকটে হাসপাতালে ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না মানুষ, তাই স্বাস্থ্য খাতকে আলাদা গুরুত্ব দেওয়ার দাবি জানান। জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ আমলে বহু টাকা বিদেশে পাচার হয়েছে, এগুলো ফেরত আনা গেলে বাজেটের ঘাটতি মেটানো সম্ভব। দাবি জানান, অর্থ পাচারকারীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। বাজেট আলোচনায় সাম্প্রতিক চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিরোধী দলীয় নেতা। আশা প্রকাশ করেন, দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করবে সরকার। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। এ টাকা আমাদের, এ টাকা জনগণের। এই টাকা ডাকাতি, চুরি করে, লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছে। জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতে হবে, আর সম্পদের সাথে কালপ্রিটদেরকে ফিরিয়ে আনতে হবে। শুধু সম্পদ আসলো, কালপ্রিটরা থেকে গেল, তাহলে কিন্তু সঠিক শিক্ষা হবে না। ওদেরকেও ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে। ইউরোপের বাজারে দিন দিন কমছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। অপ্রচলিত বাজারে নিজেদের হিস্সা বাড়ানোর চেষ্টাও দেখছে না আলোর মুখ। অব্যাহত রয়েছে নিম্নমুখী প্রবণতা। এছাড়াও অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে তৈরি পোশাকের মূল্য সংযোজন কমেছে উল্লেখযোগ্য হারে। এমন পরিস্থিতির জন্য বৈশ্বিক অর্থনৈতিক অবস্থাকে দায়ী করছেন খাত সংশ্লিষ্টরা। ক্রমেই কমছে ইউরোপের দেশগুলোতে তৈরি পোশাকের রপ্তানি। চলতি বছরের শেষ 4 মাসে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে 19%। এর কারণ হিসেবে খাত সংশ্লিষ্টরা বলছেন, ইউরোপের দেশগুলোতে মূল্যস্ফীতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অস্থিরতার কারণে চাহিদা কমিয়েছেন ইউরোপের ক্রেতারা। একই সঙ্গে বৈশ্বিক বাজারে তৈরি পোশাকের নিম্নমুখী প্রবণতার কারণে প্রতিযোগিতা বেড়েছে, যার প্রভাব পড়েছে দেশের তৈরি পোশাক রপ্তানিতেও। টোটাল রপ্তানিতেও ডিক্লাইন। এইটা কোন সময় প্রচলিত বাজারে কোনো অপচয় ওঠানামা করে ওই নির্দিষ্ট দেশের আর্থসামাজিক অবস্থার কারণে, এবং আমাদের কস্টিংয়ের কারণে, আমাদের ইনিশিয়েটিভের কারণে। এই জন্যই আমরা কিন্তু বিশেষ করে ফোকাস করছি জাপানকে। ব্রাজিলের অ্যাম্বাসাডারের সাথে আমাদের কোনো একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল, ওইখানে আমরা বলেছি যে অন্তত ব্রাজিলিয়ান কটন দিয়ে যেসব প্রোডাক্ট আমরা তৈরি করবো সেটা ডিউটি এক্সাম্পশন অথবা ডিউটি ফ্রি দিতে হবে। তো উনি বিষয়টা পজিটিভলি নিয়েছেন, এটা নিয়ে আমরা কাজ করতে বলেছেন। অন্যদিকে স্বস্তিতে নেই অপ্রচলিত বাজারও। কয়েকটি দেশের পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা নিম্নমুখী। অপ্রচলিত বাজারে মোট রপ্তানি কমেছে $28.78 কোটি। সবচেয়ে বেশি পতন হয়েছে রাশিয়ার বাজারে 29.17%। একমাত্র বড় বাজার হিসেবে চীনের রপ্তানি বেড়েছে 21.51%। ইন্ডিয়া, পাকিস্তান, ইভেন চায়না, আপনি যদি দেখেন সবাই কিন্তু এক্সপোর্ট ড্রপ করেছে। আমরা যে এত ডলার বা এত বিলিয়ন যে আমরা লস করলাম অর্ডারের, সেলসের, এটা কিভাবে কভার হবে? এই অর্ডারগুলো কোথায় গেল তাইলে? আর যদি যে না থাকে তাহলে কি আবার আসবে কিনা? There's a lot of uncertainty. তো এই আনসার্টেনিটিগুলোকে থেকে যদি বের হয়ে আসতে হয়, তাহলে আমাদের প্রপার রোড ম্যাপ থাকতে হবে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে তৈরি পোশাক খাতে মূল্য সংযোজন কমেছে। যেখানে দ্বিতীয় প্রান্তিকে তৈরি পোশাক খাতের মূল্য সংযোজন ছিল 64.22%, সেখানে তৃতীয় প্রান্তিকে তা দাঁড়িয়েছে 61.35%। দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতকে এগিয়ে নিতে হলে পরিকল্পনা ও বাজার প্রতিযোগিতা বিবেচনায় নিজেদের সক্ষমতা এবং পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। তোফাজ্জল হোসেন, ওয়ান নিউজ, ঢাকা। বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। সকাল 8:30টায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। দীর্ঘদিন নিউমোনিয়ার জটিলতায় ভুগছিলেন বরেণ্য এই চিত্রশিল্পী। 14 জুন তাকে আইসিইউতে নেওয়া হয়। এর আগে 2024 সালেও ছিলেন লাইফ সাপোর্টে। পরে কিছুটা সুস্থ হয়ে উঠলেও নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। মুস্তাফা মনোয়ার দেশের সংস্কৃতি অঙ্গনে এক অনন্য নাম। ঢাকার আর্ট কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু হয় তার। ছিলেন দেশে পাপেট শোর পথিকৃত। টেলিভিশনে শিশুতোষ অনুষ্ঠানে রেখেছেন অনন্য অবদান। 2004 সালে পান 21 পদক পুরস্কার।
এবারে কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে রাউন্ড অফ 16-এ জায়গা করে নিয়েছে কানাডা। অতিরিক্ত সময়ে দলের জন্য জয়সূচক গোলটি করেন স্টিফেন ইউস্টাকিও। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। একের পর এক আক্রমণ চালিয়ে গোলের দেখা পাচ্ছিল না বিশ্বকাপের সহ আয়োজকরা। সাউথ আফ্রিকার ডিফেন্স এবং গোলকিপারের দক্ষতায় নির্ধারিত সময়ে গোল বঞ্চিত থাকে কানাডা। একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও বল জালে জড়াতে বারবার ব্যর্থ হয় কানাডিয়ান ফরওয়ার্ডরা। তবে ম্যাচের 92 মিনিটে এসে গোল করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ফরওয়ার্ড স্টিফেন। আর এই জয়ে এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে রাউন্ড অফ 16 নিশ্চিত করল জেসি মার্শের শিষ্যরা। দুপুরের বুলেটিনে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। গাইবান্ধায় নদ নদীর পানি বিপদ সীমার ছুঁই ছুঁই, কুড়িগ্রামে পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি। রাজধানীর সোহরাওয়ার্দী সহ 3 হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের 13 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে তাদের গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাব জানায়, সক্রিয় এই দালাল চক্রটি সরকারি হাসপাতাল থেকে রোগীদের বিভিন্ন সরকারি হাসপাতাল ও ক্লিনিকে পাঠাতো। এর মাধ্যমে তারা রোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। দালাল চক্রটি দীর্ঘদিন ধরে গ্রাম থেকে আসা রোগী ও রোগীর স্বজনদের বিভ্রান্ত করে বিভিন্ন ক্লিনিকে পাঠানোর সঙ্গে জড়িত। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি অপচিকিৎসার শিকার হচ্ছেন রোগীরা। রোগীদের ভাগিয়ে যেসব ভুইফোর ক্লিনিকে পাঠানো হয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সোহরাওয়ার্দী পঙ্গু হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট, এই 3টা হসপিটাল জুড়ে আমাদের অভিযানটা পরিচালনা করা হয়েছে। আমাদের এখন পর্যন্ত 11 জনকে আমরা সন্দেহভাজন হিসেবে আটক করেছি, বাট আমাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থাটা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনাক্রমে চলমান রয়েছে। আমাদের যে রোগীরা আসছে তাদেরকে এবং তাদের যারা আত্মীয়স্বজন আসছে তাদেরকে তারা মিসগাইড করছে, তাদের সেই বিরুদ্ধে আমাদের অভিযান। এখান থেকে তারা বিভিন্ন বেসরকারি হসপিটালে নিয়ে যায়, তারপরে বিভিন্ন এক্স রে বা অন্যান্য সেবা দান করার নাম করে এখান থেকে তারা অন্য রোগী নিয়ে যায়। এটা যদি আমাদের কাছে কোনো যদি ডকুমেন্টারি কোনো যদি প্রমাণ না থাকে, সেই প্রমাণ থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। সেই প্রমাণ না থাকলে তো আমাদের গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট সহ সবগুলো নদ নদীর পানি বিপদ সীমার কাছাকাছি পৌঁছেছে। পানি বাড়ার সাথে সাথে নতুন নতুন এলাকায় ভাঙন শুরু হয়েছে। ভাঙনের তীব্রতায় টিকতে পারছে না নদী পাড়ের পরিবারগুলো। পানি বেড়ে যাওয়ায় সদর উপজেলার কুন্দেরপাড়া, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। এতে সুন্দরগঞ্জের বেশ কিছু গ্রাম ভাঙনের মুখে। এছাড়া যমুনা ও ব্রহ্মপুত্র নদীর ভাঙনে ফুলছড়ি উপজেলার রতনপুর ইউনিয়নও ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে এসব এলাকার শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এদিকে কুড়িগ্রামের নদ নদীর পানি দ্রুত বাড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। এর মধ্যে দুধকুমার নদের ভুরুঙ্গাবাড়ি পাটেশ্বরী পয়েন্টে পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানিও বাড়ছে। এতে উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি ঢুকে পড়েছে। অনেক এলাকার কৃষিজমি পানিতে ডুবে যাওয়ায় পাট, ভুট্টা, চীনাবাদাম ও মরিচ সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বেড়েছে নদী ভাঙনের ঝুঁকিও। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তা ও ধরলা পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টা পানি আরও বাড়তে পারে। নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লুনা এবং কুড়িগ্রাম থেকে রাশেদুল ইসলাম রাশেদ। প্রথমে জানবো গাইবান্ধার খবর। লুনা, ভাঙ্গনের সবশেষ অবস্থা কি? প্রশাসন এই নিয়ে কি বলছে? তারা কি কি পদক্ষেপ নিয়েছে?
ইশতিয়াক, আমি যেমনটি বলছিলাম সকালবেলাও গাইবান্ধার যমুনা ব্রহ্মপুত্র নদীর পানি 12 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে কিন্তু ঘাঘটের পানি, এবং আজকে যেটি হয়েছে যে তিস্তার পানি কিন্তু 74 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছিল সকালবেলা, কিন্তু এখন এই মুহূর্তে পাওয়া খবরে জানা গেল যে গাইবান্ধার ঘাঘটের নদী কিন্তু আরো 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 13 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, এবং তিস্তার পানি আরো 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 75 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে যে তিস্তার পাড়ের যে গ্রামগুলো রয়েছে, বিশেষ করে তিস্তা নদীর চরাঞ্চল বেষ্টিত যে গ্রামগুলো রয়েছে, সেখানে কিন্তু ব্যাপক ভাঙন শুরু হয়েছে, এবং ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে দিনরাত, কিন্তু কিছু কিছু এলাকা রয়েছে যেখানে পানির গভীরতা এবং স্রোত অনেক বেশি, সেখানে কিন্তু ভাঙন ঠেকানো যাচ্ছে না। এবং পানি উন্নয়ন বোর্ড আমাকে বলেছেন যে আরো নতুন নতুন এলাকা থেকে ভাঙনের তথ্য আসছে তাদের কাছে প্রতিদিন, এবং তারা এই ভাঙন ঠেকাতে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা চিঠি দিয়েছেন, তারা জানিয়েছেন এবং বলছেন যে যদি বরাদ্দ নতুন করে পাওয়া যায় তাহলে নতুন নতুন এলাকার ভাঙন রোধে তারা কাজ করতে পারবে। এদিকে সকাল থেকে আপনি জানেন যে ভারী বর্ষণ এবং পাল্লা দিয়ে নদীর পানি বাড়ার কারণে পানি উন্নয়ন বোর্ড আশঙ্কা করছেন আগামী 2-3 দিনের মধ্যে স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা কিন্তু রয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু চর অঞ্চলের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু পানি প্রবেশ করেছে, এবং চর অঞ্চলের যে মৌসুমী বিভিন্ন ফসল রয়েছে যেমন মরিচ, পটল এবং বিভিন্ন মৌসুমী শাকসবজির ফসলের ক্ষেত কিন্তু ডুবতে শুরু করেছে। আমি গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে যদি বন্যা হয়ে যায় তাহলে বন্যা মোকাবেলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি রয়েছে। জি, ধন্যবাদ লুনা। এবারে জানবো কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির খবর, সেখানে আছেন রাশেদ। বন্যা পরিস্থিতিতে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের কি অবস্থা, প্রশাসন থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? জি, আপনি যেমনটি জানতে চেয়েছেন, এখন পর্যন্ত কুড়িগ্রামের যে বৃহৎ 4টি নদ নদী আছে, যার মধ্যে অন্যতম দুধকুমার নদ, এখানকার পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ধল্লার পানি মাত্র 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যদি আরো একটু বলি যে তিস্তার পানিও কিন্তু 2 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কোনো সময় আমি একটু যদি আপনাকে দেখাতে চাই যে আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম ধল্লা সেতু পয়েন্টে। এখানকার যে পরিস্থিতি তা কিন্তু একেবারেই মনে করেন যে টইটুম্বুর অবস্থা। এখানকার যে বিশেষ করে ধনসা ক্ষেত এবং অন্যান্য যে ক্ষেতগুলো আছে, পাট ক্ষেত, সেগুলো কিন্তু একেবারেই নিমজ্জিত হয়ে গেছে। এখানকার যে পরিস্থিতি তা কিন্তু কুড়িগ্রাম জেলার যে অন্যান্য নদ নদীগুলো আছে সেখানকার পরিস্থিতিতে একই অবস্থা। আমি যদি একটু বলি যে কুড়িগ্রামের এই 16টি নদ নদীর মধ্যে এই 4টি যে বৃহৎ নদ নদী আছে, এখানকার যে চরাঞ্চলগুলো আছে সেই চরাঞ্চলগুলোর কিন্তু পরিস্থিতি একেবারেই নাজুক অবস্থা। কারণ হচ্ছে এখানকার প্রায় 6 লক্ষাধিক মানুষ এই চরাঞ্চলে বাস করে। ইতোমধ্যে ব্রহ্মপুত্র, দুধকুমার এবং ধল্লার যে তীরবর্তী নিম্ন অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু অনেকটা মানুষ পানিবন্দী হয়েছে। বিশেষ করে এখানকার যে গবাদি পশুগুলো আছে তাদের যে চারণভূমিগুলো আছে, চারণভূমিগুলো কিন্তু নিমজ্জিত হয়েছে, যে কারণে তারা আসলে গবাদি পশু এবং নিজেরাও পানিবন্দী এবং গবাদি পশুদেরকেও নিয়েও অনেকটা বিপাকে পড়েছে। এছাড়া আমি যদি একটু বলি যে কৃষির যে বর্তমান পরিস্থিতি, বিশেষ করে যে ফসলগুলো তলিয়ে গেছে, যার সঠিক সংখ্যা এখন পর্যন্ত কুড়িগ্রাম কৃষি বিভাগ বলতে পারেনি, তবে তারা যেটি বলছে তারা পরিসংখ্যান নিরূপণ করছে এমনটি আমাদেরকে জানিয়েছে। আমি কথা বলেছি এখানকার কৃষি বিভাগের সাথে। এছাড়া কুড়িগ্রাম জেলা প্রশাসন এখন পর্যন্ত তারা কোনো প্রকার পদক্ষেপ নেয়নি এখানকার বন্যা মোকাবিলার জন্য। এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ রাশেদ। কুড়িগ্রাম ও গাইবান্ধা থেকে বন্যা পরিস্থিতি এবং নদী ভাঙ্গনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন লুনা এবং রাশেদ। চলে যাচ্ছে পরের সংবাদে। এবারে হাম প্রসঙ্গ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া 9 মাস বয়সী শিশুটি তারাকান্দা এলাকার বাসিন্দা। শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে তার মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 60 জনে। গত 17 মার্চ থেকে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট 2427 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। গত একদিনে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 23 শিশু। এই মুহূর্তে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে 95 জন।
ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নাটোরের সিংড়ার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি। প্রায় ৮ মাস ধরে পাশের একটি দাখিল মাদ্রাসার পরিত্যক্ত টিন শেড ভবনে চলছে পাঠদান। সেখানে নানা ভোগান্তি ও নিরাপত্তাহীনতার মধ্যে ক্লাস চালিয়ে যেতে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, নতুন ভবনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে একাধিকবার আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি। নাটোরের সিংড়ার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি নির্মাণ করা হয় 1968 সালে। সর্বশেষ 5 বছর আগে ভবনের ছাদ মেরামত হয়েছিল। সেই ছাদ থেকে পলেস্তারা, ইটবালি ও সিমেন্ট খসে শিক্ষক শিক্ষার্থীদের মাথার ওপর পড়তে শুরু করে। তবুও কয়েক বছর ঝুঁকি নিয়েই চলতে থাকে পাঠদান। তবে 8 মাস আগে ভবনের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে পাশের একটি দাখিল মাদ্রাসার পরিত্যক্ত টিনশেড ভবনে পাঠদান শুরু করা হয়, কিন্তু সেখানে নেই সুপেয় পানির ব্যবস্থা, শৌচাগার, পর্যাপ্ত আলো বাতাস কিংবা শিক্ষকদের জন্য অফিস। এছাড়া নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন শিক্ষার্থীরা। লাইট নেই, ফ্যান নেই, হাওয়া বাতাস ঢুকে না, বৃষ্টি হলে চালা থেকে পানি পড়ছে, মাথার উপর কোনো কিছু পড়ে আমাদের দুর্ঘটনা হতে পারে। দ্রুত নতুন ভবন নির্মাণ না হলে শিক্ষা কার্যক্রম আরও ব্যাহত হবে বলে আশঙ্কা শিক্ষকদের। আমার বাবা মা এখানে পড়েছে, আমিও এখানে পড়েছি, কিন্তু বর্তমানে ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। আমরা বাধ্য হয়ে ওখান থেকে সরে আসছি একটা মাদ্রাসায়। এটা একটা এখানে এসে আমরা ক্লাস নিচ্ছি। আমরা একটা নতুন অতি সত্বর একটা নতুন বিল্ডিং চাচ্ছি আর কি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, নতুন ভবনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে একাধিকবার আবেদন করা হলেও এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। আমার একটা নতুন ভবনের প্রয়োজন। নতুন ভবন ছাড়া আমাদের এই 200, এখন বর্তমানে আমার ছাত্র প্রায় 250-র মতো, শিক্ষক 10 জন, আমাদের তো অফিস রুমও নাই। তো যেটা বসে আছি এটা আমাদের খুবই ভাঙ্গা বিল্ডিংয়ের ভিতরে জোর করেই আছি। আগামী বছরের মধ্যেই ভবন নির্মাণ কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এই বিদ্যালয়টা পুনর্নির্মাণের জন্য ইতিমধ্যে 1 নম্বর তালিকাভুক্ত করা হয়েছে এবং PDB 5-এ এই বিদ্যালয়টি নতুন ভবন নির্মাণের জন্য 1 নম্বর সিরিয়ালে প্রেরণ করা হয়েছে। 1901 সালে প্রতিষ্ঠিত বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে 250 জন শিক্ষার্থী ও 10 জন শিক্ষক রয়েছেন। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর। দুপুরের বুলেটিনে আরেকটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বাজেটে কৃষি খাতে বরাদ্দে উত্তরাঞ্চলের জন্য নতুন সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা। যোগাযোগ ব্যবস্থা সহজ করার তাগিদ ব্যবসায়ীদের। আবারও স্বাগত দুপুরের বুলেটিনে। চিকিৎসা শেষে সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। ভোরে মুন্সিগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কারা কর্তৃপক্ষ জানায়, দীপু মনি দীর্ঘদিন ধরে কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত রোগে ভুগছেন। তাকে নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। সোমবার গভীর রাতে তিনি অসুস্থতা অনুভব করলে সাথে সাথে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাক ঢোল পিটিয়ে উদ্বোধন, সচেতনতামূলক র্যালি, সেমিনার আর একের পর এক ঘোষণার পরও কিশোরগঞ্জ পৌর এলাকায় কমেনি মশার উপদ্রব। বরং দিন যত যাচ্ছে শহরের বিভিন্ন এলাকায় মশার অত্যাচার ততই অসহনীয় হয়ে উঠছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মশার ঝাঁকে অতিষ্ঠ হয়ে পড়ছেন সাধারণ মানুষ। নাগরিকদের অভিযোগ, ডেঙ্গি ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগের ঝুঁকি বাড়লেও কার্যকর মশক নিধন কার্যক্রম অনেকটা আনুষ্ঠানিকতার রক্ষার মধ্যেই সীমাবদ্ধ। মশা নিধনের চেয়ে ছবি তোলা আর প্রচারণাতেই যেন বেশি গুরুত্ব দিচ্ছে পৌর কর্তৃপক্ষ। চলতি বছরের 14 মার্চ শহরের আখড়াবাজার চত্বরে ঢাকঢোল পিটিয়ে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় পৌরসভার সচেতনতামূলক মশক নিধন অভিযান। তখন পৌর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল 8টি ফগার মেশিনের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।
কিন্তু উদ্বোধনের পর 3 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও মশার উপদ্রব কমার তেমন কোনো চিত্র দেখছেন না নগরবাসী। রাস্তার দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা ও ডাবের কুলে জমা পানিতে জন্ম নিচ্ছে এডিস মশা। শহরের অধিকাংশ এলাকায় নিয়মিত ফগিং কার্যক্রমের কোনো দৃশ্যমান উপস্থিতিও নেই। মশা কামড়ে মানে ঘুমানি জানা, খাওয়া জানা, তা জানা উৎপাত বেশি। ঢাক ঢোল পিটিয়ে উৎসবের আয়োজন করে মশা নিধনের মতো একটি কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়। আমার চোখে কখনোই পড়েনি যে পৌর কর্তৃপক্ষ এখানে মশার যে ওষুধ ছেটানো বা যথাযথ ব্যবস্থা নিয়েছে। পৌর নির্বাহী কর্মকর্তা অবশ্য দাবি করছেন উদ্বোধনের পর থেকে মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তার। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পৌর প্রশাসক। সারা পৌরসভা এক সময়ে একবারে কাভারেজ দেওয়া যাচ্ছে না, কিন্তু কার্যক্রম চলমান। নাগরিকদের এই অভিযোগটা পুরোপুরি সঠিক না, কারণ এরকম কাজ চলমান আছে এবং করা হচ্ছে। বক্তব্য দিয়ে দিচ্ছি তো, এই যে বলছি আপনি যা ইনফরমেশন চাচ্ছেন আমি আপনাকে দিয়ে দিচ্ছি। একদম টিভিতে আমার চেহারা আসতে হবে সবসময় এরকম তো কোনো কথা নাই ভাই। আমি তো অন্য কোনো ডিটেইলস জেনে দেখি নাই এইভাবে সাক্ষাৎকার দিতে। বর্ষা শেষে ডেঙ্গির প্রাদুর্ভাব আরো বাড়ার আশঙ্কা রয়েছে। তাই এখন থেকেই ডেঙ্গি মোকাবিলায় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন। ডাবের খোসা, তারপর খালি টায়ার, এগুলাতে যাতে আমরা পানি জমে না থাকে। বিশেষ করে পানি জমে থাকলে এক নাগারে 72 ঘন্টার বেশি যদি কোনো পানি জমে থাকে, স্থির পানি, সেখানে কিন্তু এডিস মশার একটা বংশবৃদ্ধি হতে পারে। এডিস মশার বংশবৃদ্ধি রোধে বাড়ির চারপাশের ঝুপঝাড় ও ময়লা আবর্জনা দ্রুত পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। শরফ উদ্দিন জীবন, ওয়ান নিউজ, কিশোরগঞ্জ। জমি রেজিস্ট্রেশন ও দলিল সংক্রান্ত কাজে সপ্তাহের বিভিন্ন দিনে দিনাজপুরের হাকিমপুর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে ভিড় করেন শত শত মানুষ। তবে প্রয়োজনের তুলনায় জায়গা ও সুযোগ সুবিধা কম থাকায় নানা বিড়ম্বনার মুখে পড়ছেন তারা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন জমি বেচাকেনা করতে আসা সাধারণ মানুষ। দ্রুত কার্যালয়টির ভবন সম্প্রসারণের দাবি স্থানীয়দের। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। কেউ এসেছেন জমি রেজিস্ট্রেশন করতে, কেউ বা দলিল সংক্রান্ত কাজে। কিন্তু ছোট পরিসরের এই অফিসে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় অনেককে। বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় খোলা জায়গাতে দাঁড়িয়ে বা বসে সময় কাটাতে হয় এখানে আসা মানুষজনকে। সবচেয়ে বেশি বিপাকে পড়েন নারী, শিশু ও প্রবীণরা। শৌচাগারের পর্যাপ্ত সুবিধা না থাকায় তাদের পড়তে হচ্ছে বাড়তি অসুবিধায়। মেয়ে ছেলে নিয়ে রাস্তায় বসে বসে আছি, আমরা কোনো বসার জায়গা পাচ্ছি না। সরকারের আদর্শ কর্ম কিছু আছে, অনেক কিছু করতে পারে কিন্তু করে না। জমি রেজিস্ট্রি করেছে যে হাকিমপুর থানায় উপজেলাতে আসে দেখতেছি আমাদের একটা বসার জায়গাও নাই, বাচ্চাদের বসার জায়গাও নাই। সরকার এখান থেকে অনেক কিছু টাকা পয়সা পায়, একটা ভবনও বড় নাই, বাচ্চাদের আরাম করার জায়গাও নেই, একটা বাথরুমও নাই। খোলা আকাশের নিচে বয়ে আছে, বৃষ্টি আলে কই যাবো, বসার জায়গা নাই। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সরকারি দপ্তর থেকে সরকার নিয়মিত মোটা অঙ্কের রাজস্ব পেলেও সেবার মান উন্নয়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। তাই দ্রুত একটি আধুনিক ও প্রশস্ত ভবন নির্মাণের দাবি তাদের। সাব রেজিস্ট্রি অফিসে বড় ভবনে এই ব্যবস্থাটা করার জন্য অনুরোধ জানালাম। লক্ষ টাকা রাজস্ব দেয়, কিন্তু রাজস্ব বিনিময়ে তারা যে একটা সেবা পাবে সেই সেবাটা আমরা দিতে পারি না। সাব রেজিস্ট্রি অফিস ভবনটি দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পরিণত হয়েছে স্বীকার করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারাও। সমস্যা সমাধানের আশ্বাস সাব রেজিস্ট্রি কর্মকর্তার। সরকার যদি এদিকে আমাদের দৃষ্টি দেয় যে সর্বোচ্চ রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান হিসেবে অফিসের নান্দনিকতা বা অফিসের যে অন্যান্য ইউটিলিটি সার্ভিসগুলো আছে এগুলো সরকার সুনজর দিলে সেবা প্রত্যাশী যারা আছে তাদেরকে আমরা আরো ভালোভাবে সেবা প্রদান করতে পারি। দিনাজপুরের হাকিমপুর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রম 1978 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উন্নীত হয়েছে। এ পথে দুর্ভোগ কমার স্বপ্ন দেখছিলেন এই অঞ্চলের মানুষ, কিন্তু সড়কে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা বিদ্যুতের খুঁটি বাড়িয়েছে ভোগান্তি। এই খুঁটি কে সরাবে তা নিয়ে এক দপ্তর দায় চাপাচ্ছে অন্য
জন্য হয়ে উঠেছে এই মহাসড়কটি। সড়কের পাশে হেলে আছে বিদ্যুতের খুঁটি, এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। পিলার পড়ে লোকজনে আহত নিহত হয়। পোলারের কাজ হবে বলে এমন ধরনের কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা। যেন অতি দ্রুত আমাদেরকে একটা নোটিশ দিয়ে যেন ফোর লাইনের কাজগুলো ওনারা মাঠে আসছে। প্রত্যাশিত সংস্থা যে পরিমাণ অর্থ আমাদের কাছে দাবি করেছিল, আমরা ইতিমধ্যে প্রত্যাশিত সংস্থাকে সে পরিমাণ অর্থ পরিশোধ করেছি। এদিকে বিদ্যুৎ বিভাগ বলছে গ্যাস ইউটিলিটি যারা আছে আর কি পৌরসভা সহ মিটিং প্রতি মাসে করা হচ্ছে, তো আমরা এই সমন্বয় মিটিং এর মাধ্যমে এটা সমাধান করতেছি। যারা রাস্তায় কাজ করতেছে তারা আমাদেরকে যেটা বলতেছে যে এই পোলটা আমাদের সরাতে হবে, আমরা তাৎক্ষণিকভাবে সে পোল সরাই দিয়েছি। আর পাশাপাশি এখানে কিন্তু পিডিবিও আছে, আমরা কিন্তু নাই, পিডিবিরা কিছু এবারের বাজেটে কৃষিকে গুরুত্ব দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বলছেন সঠিকভাবে যোগাযোগ ব্যবস্থা থাকা রাজশাহী অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ খুবই কম। বিগত সময়ে দশকের পর দশক এ নিয়ে আলোচনা হলেও ইতিবাচক পদক্ষেপ তেমন দেখা যায়নি। এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার দাবিও রয়ে গেছে। ইতিবাচক হিসেবে দেখছেন করা গেলে কৃষির পাশাপাশি এখানকার অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। কৃষির যে বাজেট ঘোষণা হয়েছে সেখান থেকে রাজশাহীর জন্য যদি তারা বাজেটকে সমন্বয় কৃষি যারা রিলেটেড যারা ব্যবসা করে তাদের সাথে হয়, আমার মনে হয় এই সেক্ষেত্রে বাজেটের একটা বড় ভূমিকা থাকবে এই উত্তর অঞ্চলের জন্য। ব্যবসায়ীরা বলছেন রাজশাহী অঞ্চলে শিল্প বিকাশে সারা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করা জরুরি। রাজশাহী বিমান সুযোগ তৈরি হলে যোগ হবে। আমাদের এখানে গ্যাস ঢাকার চেয়ে 40 বছর পর এসছে, কিন্তু শুধুমাত্র গৃহস্থালিতে। এখনো পর্যন্ত কমার্শিয়ালি বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে গ্যাসের সেরকম দুইটি কার্গো বিমান চাচ্ছে। অর্থনীতিবিদদের ভাষ্য, এবারের বাজেটে কৃষিকে অগ্রাধিকার দেওয়ায় উত্তরাঞ্চলের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এখন প্রয়োজন স্থানীয় অগ্রাধিকারগুলোকে যথাযথভাবে তুলে ধরা।
প্রজেক্টগুলো সেইগুলো যেন যথার্থভাবে বাস্তবায়িত হয়, এটি একটা দিক। আর দ্বিতীয় আরেকটি দিক হচ্ছে যে আপনি জানেন যে আমাদের দুর্নীতি একটা বড় সমস্যা আর কি, সুশাসনের অভাব। টাকা বরাদ্দ হয়, বাস্তবায়ন হয়, কিন্তু গুণগত মান কতটা প্রতিফলিত হয় সেটি দেখার অপেক্ষা। আহসান হাবিব অপু, ওয়ান নিউজ, রাজশাহী। শরিয়াহ ভিত্তিক 5টি ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষা, বৈষম্যমূলক সিদ্ধান্ত সংশোধন এবং স্বাভাবিক লেনদেন চালুর দাবিতে মার্কেট মোড়ে গিয়ে বিক্ষোভ করেন। এই 5টি ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এ সময় আমানতকারীদের সঞ্চয়ের উপর গত 2 বছরের মুনাফা কেটে নেওয়া এবং মাত্র 4% বিশেষ সুবিধা প্রদানের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বাতিলের দাবি জানান। আমরা 75 লক্ষ আমানতকারী, 5 কোটি পরিবার এখন নিঃস্বর পথে। টাকা যখন পাওয়ার সময় হয়েছে আমাদের বলতেছে হেয়ার কাট করা হবে, 5 বছরের লাভ দেওয়া হবে না। ব্যাংকে টাকা রেখে আমি কি অপরাধী? আমি চাই ব্যাংক স্বাভাবিক হোক, হেয়ার কাট বাতিল করুক। আমার ছেলে মেয়েদের লেখাপড়ার ফি, আমাদের ঘরের সংসারিক খরচ, ব্যাংকের লোনের টাকা রাখছি আমরা, এখন টাকা পাচ্ছি না। ওরা কি আমাদেরকে লোন মাফ করবে? দুপুরের বুলেটিনে আরেকটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। হামলা বন্ধে সম্মত আমেরিকা ও ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক, হরমুজের নিয়ন্ত্রণ চায় তেহরান। হামলা পাল্টা হামলার পর আবারও সংঘাত বন্ধে সম্মত হয়েছে আমেরিকা ও ইরান। হরমুজ প্রণালীতে স্বাভাবিক থাকবে জাহাজ চলাচল, সেই সাথে যুদ্ধ বন্ধ এবং হরমুজ নিয়ে বিরোধ নিষ্পত্তিতে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসার পরিকল্পনা করেছে দুই দেশ। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন হরমুজের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। সেই সাথে বাহরাইনকেও সতর্ক করেছে তেহরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ ঘিরে সামরিক হামলা বন্ধে আবারও সম্মত হয়েছে আমেরিকা এবং ইরান। ওয়াশিংটন প্রশাসনের এক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটন সব ধরনের সামরিক অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অ্যাক্সিওস বলছে সব বিষয় নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা হবে। আপাতত উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকবে আর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে। সেই সাথে হরমুজ প্রণালী এবং যুদ্ধ বন্ধের আলোচনা নিয়ে দোহায় মঙ্গলবার বৈঠক করবেন উভয় দেশের প্রতিনিধিরা। এই আলোচনা সুইজারল্যান্ডে হওয়ার কথা ছিল, যার মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। তবে হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় আলোচনার ভেন্যু দোহায় সরিয়ে নেওয়া হয়। হরমুজ প্রণালীতে নৌযান চলাচল পরিচালনা এবং পুরোপুরি স্বাভাবিক করার দায়িত্ব একমাত্র ইরানের, এমন দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সাথে তার সতর্কবার্তা, হরমুজ প্রণালী পরিচালনায় ইরানের ভূমিকায় কোনো হস্তক্ষেপ করা হলে তা ইরান এবং আমেরিকার সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে দেখা হবে। এদিকে আলোচনার সম্ভাবনার মাঝেও চলছে হুমকি পাল্টা হুমকি। তাসনিম নিউজকে ইরানের সর্বোচ্চ নেতার এক উপদেষ্টা আলী আকবর বলেন, বাহরাইনের জনগণকে নিজেদের ভাগ্য নিয়ে খেলা না করতে কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। সেই সাথে সতর্ক করে বলেছেন বাহরাইন উস্কানি দিলে আরও বেশি শক্তি নিয়ে হামলা চালাবে তেহরান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের আস্তানায় পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়। এতে 29 জন সন্ত্রাসী নিহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, দেশ জুড়ে একাধিক সন্ত্রাসী হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। এ বিষয়ে আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সম্প্রতি পাকিস্তানের পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। দেশটির কর্তৃপক্ষের দাবি, এসব সহিংস ঘটনার বেশিরভাগের জন্য দায়ী পাকিস্তানি তালেবান।